নেত্রী ছিলেন আম্বেদকর। তার নেতৃত্বে 3 বছর কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমাদের সংবিধান রচিত হয়েছিল। আমাদের সংবিধান সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সংবিধান। এটা শুধুমাত্র মৌলিক সংবিধান বলা যাবে না, সমস্ত পৃথিবীর সংবিধানের যে ভালো ভালো বিষয়বস্তু, সেই বিষয়বস্তুগুলো নিয়েই আমাদের সংবিধান রচিত হয়েছিল। আমরা জানি ভারতবর্ষ বহু ভাষা, বহু ধর্ম, বহু রীতিনীতি, কালচার নিয়েই আমাদের ভারতবর্ষ সৃষ্টি হয়েছে এবং সেই ভারতবর্ষের সমস্ত প্রতিফলন আমরা আমাদের এই সংবিধানের মধ্যে পাই। এবং আমরা জানি কয়েকদিন আগেই আমাদের দেশনায়ক নেতাজি তার জন্মদিন আমরা পালন করলাম। তার কিছুদিন আগেই আমরা পালন করলাম স্বামীজি বিবেকানন্দের জন্মদিন। আমরা জানি পৃথিবীর মধ্যে যত নেতা এ পর্যন্ত জন্মগ্রহণ করেছেন তার মধ্যে সবচেয়ে বিতর্কিত এই অর্থে বলবো, তার জন্ম তারিখটা আমরা জানি কিন্তু তার মৃত্যু তারিখটা আমরা জানি না। পৃথিবীর এমন কোনো নেতা নেই যার মৃত্যু রহস্য নিয়ে এত বেশি গবেষণা, এত বেশি আলোচনা, এত বেশি লেখালেখি, এত বেশি রিসার্চ করা হয়েছে। এবং আমরা সবাই জানি 1945 সালের তাইহুকু বিমানবন্দর নেতাজি মারা যাননি। নেতাজি যে মারা যাননি তার সবচেয়ে বড় উদাহরণ হলো তিনি সেই বিমানে ছিলেন না। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা জানি জাপান এবং জার্মানির সহযোগিতায় নেতাজি আজাদ হিন্দ ফৌজের সাহায্যে ভারতবর্ষের কোহিমা অঞ্চলে এসে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এবং তিনি হচ্ছেন প্রথম ভারতীয় নেতা যিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং সেই আজাদ হিন্দ ফৌজের যে রীতিনীতি, সর্বাধিনায়ক, তিনি সবই তৈরি করে গেছিলেন। এবং ভারতবর্ষের ইতিহাসে আমরা জানি তার ভূমিকা সশস্ত্র একজন নেতা হিসাবে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে। তার সাথে গান্ধীজির মৌলিক একটা পার্থক্য ছিল। গান্ধীজি শুধু নন ভায়োলেন্সে বিশ্বাসী ছিলেন, কিন্তু গান্ধীজির সাথে মূল পার্থক্য হলো তিনি ছিলেন সশস্ত্র বিপ্লবের পক্ষপাতী। কারণ তিনি জানতেন সশস্ত্র বিপ্লব ছাড়া পৃথিবীর কোথাও কোনো দিন স্বাধীনতা অর্জন হয়নি। এবং তিনি যাতে ভারতবর্ষে আর না আসতে পারেন তার ব্যবস্থা আমাদের তৎকালীন নেতারা করেছিলেন। অর্থাৎ তার প্রতি সবসময় নজর রাখা হতো। তিনি নিজেকে বাঁচানোর জন্য রাশিয়ায় চলে গেছিলেন, তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে, বিভিন্ন বইতে আমরা পড়েছি। এবং তাকে সেই অবস্থায় বন্দি করে রাখা হয় এবং তিনি যাতে না আসতে পারেন তার সব সময় সব ব্যবস্থাই করা হয়েছিল। এবং তাকে যখন গৃহে অন্তরীণ করা হয়েছিল, সেই অন্তরীণ অবস্থায় তিনি কিভাবে কাবুল থেকে জার্মানি থেকে জাপানে গেছিলেন এবং জাপানে যেয়ে তিনি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হয়েছিলেন। কিন্তু আমরা সবাই এটা জানি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হলেও আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন না, প্রতিষ্ঠাতা ছিলেন রাসবিহারী বোস। রাসবিহারী বোস এমন একজন নেতা ছিলেন, তিনি ভারতবর্ষে যে গুপ্ত সমিতি সেটা চালানোর পক্ষে একজন বিশেষজ্ঞ ছিলেন।